হ্যালো। হ্যালো আন্না। আচ্ছা চলে। সো আজকে আমরা কবি কাজী নজরুল ইসলামের যেহেতু জন্মদিন, তাই সেই উপলক্ষে কবি কাজী নজরুল ইসলামের লেখা আমার বাপির ছোটবেলার এক কবিতা, মানে তখন উনি খুব ভালোভাবে এটা ঠোঁটস্থ করতেন, কারণ ওই সময় এই কবিতাটা না পড়লে বেজায় মার খাওয়ার একটা সুযোগ আসতো, যে সুযোগটা সবাই মিস করতে চাইতো। তো আজকে আমরা সেই কবিতাটা পড়তে চলেছি, ঠিক আছে? আমি ছোটবেলায় হয়তো 1 থেকে 2 বার পড়েছি, বাট আমার মুখস্থ নেই। আমার কিন্তু সেই কবিতাটা এতটুকু মুখস্থ নেই, একটু একটু আছে। পুচকি আজকে প্রথম শুনেছে কবিতাটা, তাই তো পুচকি? পুচকির বেশ ভালো লেগেছে। কবিতাটার নাম কি জানো? কবিতাটার লেখক কি? কবিতাটার লেখক অবশ্যই কবি কাজী নজরুল ইসলাম। আজকে ওনার জন্মদিন। আচ্ছা, তার উপর আজ 127তম জন্মদিন। আচ্ছা, শুধু তাই নয়, কবি কাজী নজরুল ইসলামের শুধু জন্মদিন বলেই কথা নয়, আজকে কিন্তু এক বিশেষ বিশেষ দিন হিসাবেও পালিত হয় আজকের দিনটা। সেটা পরে বলছি। কি ওটা অ্যাকচুয়ালি এইটা লেন্সটার জন্য এরকম হচ্ছে, যাই হোক। তো চলো আমরা কবিতাটা শুনে নিই। আচ্ছা বোন, জানো কবিতাটার নাম কি? লিচু চোর। কি চোর? লিচু চোর। লিচু চোর। লিচু চোর। আচ্ছা, আমরা সকলেই তো বেশ এই অভিজ্ঞতাটা মোটামুটি সকলের হয়েছে, আবার অনেকের হয়নি। যাদের আশেপাশে বড় বড় বাগান আছে, আম বাগান, লিচু বাগান, তাদের কিন্তু এই অভিজ্ঞতাটা হয়েছে। হয়েছে তো বোন? তোমার হয়েছে কখনো? তুমি লিচু বা আম চুরি করতে গিয়ে, আম পাড়তে গিয়ে বিনা অনুমতিতে তারা খেয়েছো? কারণ পুচকি খায়নি, আমিও খাইনি, কারণ আমাদের নিজেদের লিচু গাছ, আম গাছ মানে বাগান আছে, কিন্তু আমরা অন্যদেরকে তারা করেছি। আমি যখন পুচকির মতন ছোট, তখন কিন্তু আমরা আমি, আমার ভাই, আমার ভাই তখন অনেক ছোট, আমরা দুজনে মিলে বাগানে একটা ওই দোলনা বানিয়ে দিয়েছিল, দুটো নারকোল গাছের সাথে দড়ি বেঁধে, সেই বাপি বানিয়েছিল, আর ওর মধ্যে একটা পিড়ে আটকানো থাকতো, সেই পিড়েটাতে আমি আর ভাই বসে বেড়ার দুলতাম। আর যেই না কাউকে দেখেছি আমাদের বাগানে ঢুকতে, আরে রে 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 বলে ছুটতাম তাদেরকে তাড়া করতে, এই যাও 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 বলে। আর ওরা তো সবাই লুকিয়ে চুরিয়ে ঢুকছে, এই বাগানে ঢুকলাম, এই কেউ দেখছে না তো, ওই আমটা পারবো, এরকম। তো লোকের যেমন একটা এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা, যে এই আজকে আমরা আম চুরি করবো, লিচু চুরি করবো গরমের দুপুরে, কারণ সবার তো গরমের ছুটি এই সময়টায়। আর এই গরমের ছুটিতে আমরা বিভিন্ন রকম গরমের যে সিজনাল যে ফ্রুটস, মানে এই সময় এই ঋতুতে যেই ফলগুলো আসে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আম, লিচু, জাম আর কাঁঠাল, তাই তো? কাঁঠালটা একটু পরে আসে, কিন্তু বর্ষাকালের দিকে। তবে আম, লিচু, জাম, এটা যে দুর্দান্ত, জামটার কথা যদি বলি, জাম বিশাল দামি, জামের অনেক গুণাগুণ আছে, আমেরও আছে, লিচুরও আছে, কিন্তু জাম অন্যতম। জাম এখন খুব রেয়ার হয়ে গেছে, তাই না? জামের খুব দাম। তো আমাদের আম গাছ ছিল, জাম গাছ, লিচু গাছ, আম, জাম, লিচু এটা তো এখনো আছে। জাম গাছটা, পুরোনো জাম গাছটা ভেঙে গেছে, মানে ঝড়ে। আর জামরুল গাছ। কিন্তু আজকে যে কবিতাটা পড়তে চলেছি, লিচু চোর, সেটা স্পেসিফিক্যালি লিচু বাগান, সেখানে লিচু চুরি করতে গেছে একটা ছেলে। কবি এই নিজেকেই বোঝানোর চেষ্টা করেছে, মানে এখানে কবি বলতে চেয়েছেন যে কবি লিচু চুরি করতে গেছে, আর ধরা তো পড়েছেই, মালির হাতে ধরা পড়েছে, আর মালি তার হাতটা বেশ ভালোভাবে সাফ করেছে লিচু চোরের ওপরে। আর সঙ্গে সঙ্গে ডালমেশিয়ান কুকুর, সে কি আর ছেড়ে কথা বলবে, ঘাউ 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 করে তারা করেছে, আর চামড়া চিবিয়ে খাবার মতন টেনে এমন কামড় মেরেছে। তাই এই এক্সপিরিয়েন্সটার পরে কবি বলছেন, না তবা আর যাবো না লিচু চুরি করতে। চলো তাহলে পড়া যাক লিচু চোর কবিতাটা। অবশ্যই অনেকদিন পরে পড়ছি, এবং পুচকি আজকে প্রথম শুনেছে লিচু চোর কবিতা। পুচকির জন্য একটা বেশ সুন্দর, মানে ও ও খুব খুব আনন্দিত হয়েছে এই
কবিতাটা শুনে। আর ও বলেছে যে তাহলে আমরা এটা লাইভে বলবো। মানে আমি ঠিক করেছিলাম লাইভে আসবো, বাট এই কবিতাটাই বলবো, সেটা ওর ডিসিশন ছিল, তাই তো? চলো তাহলে একসাথে বলি। লিচু চোর। আচ্ছা, প্রথমে আমি বলে দিই। নমস্কার, আমি সুপর্ণা সামন্ত। তুমি বলো। নমস্কার, আমি কি বলো তুমি? নমস্কার, আমি সুপ্রীতি পাটিল। আচ্ছা, আবার শুরু থেকে শুরু করে এই জায়গাটা কেটে দেবো। আচ্ছা, নমস্কার, আমি সুপর্ণা সামন্ত। নমস্কার, আমি সুপ্রীতি পাটিল। আজকে আমরা দুই বোনে অর্থাৎ দুই কাজিনসে মিলে একটা কবিতা পড়তে চলেছি, যেই কবিতাটির নাম হচ্ছে লিচু চোর। এটা লেখক হচ্ছেন, কবি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর কবিতা। চলো তাহলে পড়া যাক। আসো, করে দিচ্ছি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমা ধুম গোটা দুচ্চার, দিয়ে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙু দেয়াল, দেখি এক ভিতরে শিয়াল, ও বাবা শিয়াল কোথা, দেখে যে আটকে ওঠা, কুকুরও জারলো ছোটা, আমি কই কম্মু কাপ্পার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলে ফকল গলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান বলে ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিঁচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা না, তবা না খপ্তা। এই ছিল কবিতা। আমরা কেউই প্রফেশনালি আবৃত্তিকারক নই, আমরা চেষ্টা করেছি কবিতাটি আবৃত্তি করার, আর কবিতাটা বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর। সব থেকে মজা হচ্ছে যে এই জায়গাটা বলছে, দেখো। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার, এটা তো বলা হয়নি। আচ্ছা, এই জায়গাটা, এই যে বলছে না, আমি ওই যে যেই বলছে পড়বি পর মালির ঘাড়ি, ও যে উঠতে গেল ডালটা ভেঙে পড়লো, আর নিচে মালি ছিল একটা আড়ে দাঁড়িয়ে, মালিও জানে না গাছে কেউ উঠেছে, আর ও জানে নিচে নিচে মালি আছে, ব্যাস মালির ঘাড়ের ওপরে পড়লো, ব্যাস মালি বলে তবে রে, দুমা দুম ঢুসুম 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 কিল ঘুষি মারতে থাকলো। আর কবি কি ছেড়ে দেবে? বলছে না রে বাবা, এর থেকে তো বাঁচতে হবে। কবি একটা থাপ্পড় মারলো, আর একটা কাপড় মালির মাথার উপরে এরকম গুছিয়ে দিল, এমন গুছিয়ে ভালো জড়িয়ে দিল যাতে মালি কিছুক্ষণ সময় লাগে। এই সময়ের ফাঁকটা পেয়ে কবি দে দৌড়, কিন্তু ওই যে পাঁচিলের ফাঁক দিয়ে পালাতে যাবে, সেই সময় কুকুরটাকে দেখে কবি তো ভাবছে শিয়াল এরকম করে উঠেছে, আর কুকুরটা অন্যদিকে তাকিয়েছিল, ওই আওয়াজটা শুনে কুকুরটা ঘুরেছে, ঘুরে ঘো ঘো করে কবির পিছন পিছন দৌড়াচ্ছে, আর কামড়ানোর চেষ্টা। যাই হোক, প্রাণপণে মানে দৌড়াতে 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 কবি কাদের বাড়িতে ঢুকলো? ঘোষেদের বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করলো। আর তারপরে ঘোষেরা বলছে কি হয়েছে রে, কি হয়েছে রে? তখনই আসলে কবিতাটা শুরু। এই যে বলছিল না যে বাবুদের তাল পুকুরে, মানে বাবুদের তাল পুকুরে গেছিলেন উনি, আর ডাল কুকুর, ডাল মিশন কুকুর, ওটা হচ্ছে হাবুদের। ওই কুকুরটা সে কি বাস করলো তারা বলে, তারপরে বলছে হাবাতে হাবাতে বলছি থাম একটু দাঁড়া বলে, কিছুক্ষণ পরে তারপরে বলছে যে পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, ও বিপর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছাড়, ধুমাধুম গোটা দুচ্চার, দেখো কিলো ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগের ঠাকুর, হাওয়ার চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেওয়াল, দেখি এক ভিতরে শিয়াল, ও বাবা শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে, তা ভোলা হচ্ছে কুকুরটার নাম, দেখে যে আজকে ওঠা, কুকুরও জারলো ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান বলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, না তবা না খপ্তা। এই ছিল কবিতাটা, বেশ মজাদার। হ্যাপি বার্থডে কবি কাজী নজরুল ইসলাম, বাংলার অন্যতম কবি, অন্যতম মানে এনার গান, ইনি যে সঙ্গীত গুলো লিখেছিলেন তার অনেক সুরও ইনি দিয়েছেন, ইনি অনেক শ্যামা সঙ্গীত লিখেছেন। এখন চেষ্টা করি, হ্যাঁ দিয়ে আজকে লাইভটা শেষ করবো। হ্যাঁ বলো। না কি বলছো তুমি, চেষ্টা। আচ্ছা, আর দেখবো এবার জগৎ থেকে, ওটাও করবো। হ্যাঁ ওই যে কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলো নাচন, এটাও কিন্তু কবি কাজী নজরুল ইসলামেরই লেখা। কোথায় পালাচ্ছ মা? এটা হাত ছিল বাবারে। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলো নাচন, আর কি আছে, আমার সাথে আয় বিজয়া, আয় বিজয়া, আলমা চঞ্চলা, মুক্তি খুশি সঙ্গে, সদানন্দময়ী কালীটা এনার লেখা নয়, আমি জানি যে এনার লেখা। তারা একটু আমি ভুলছিলাম মনে হচ্ছে মুশারফ। Who's the writer of the song সদানন্দময়ী কালী? ও কমলাকান্ত ভট্টাচার্য। সরি ফ্রেন্ডস, গতদিনকে আমি কিন্তু, হ্যালো সবাইকে, গতদিন আমি আসলে ভুল বলেছিলাম, আমি ভুলছিলাম, সদানন্দময়ী কালী ওনার লেখা নয়। তবে কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, এটা কিন্তু খুব সুন্দর একটা গান। আমি পুরোটা হয়তো পারবো না, তবে প্রথম দিকটা চেষ্টা করবো। হ্যাঁ আমার কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলো নাচন, কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলো নাচন, রূপ দেখে দেয় বুক পেতে সে, রূপ দেখে দেয় বুক পেতে সে, যার হাতে মরণ বাঁচন, কালো মেঘ
তলায় দেখে যা আলো নাচন। কালী তো খুব সুন্দর কবিতাটা, এই গানটার লিরিক্সটা আমার পুরোটা তোলা নেই তো, তাই করাটা একটু ভয় লাগছে। বলছে, লিরিক্সটা শোনো তাহলে বলি। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, তার রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন। কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মায়ের আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল গগন। কত সুন্দর লেখাটা। কালো মায়ের আধার কোলে, মা তো কালো, কালিমা, তার কোলে তার শিশু রবি এবং শশী, তারা দুলছে। আর তাদের একটু ঝলক পাওয়ার জন্য, মায়ের একটু ঝলক পাওয়ার জন্য কিন্তু স্নিগ্ধ বিরাট নীল গগন স্নিগ্ধ অবস্থায় থাকে, কখন মা আসবে। পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনীর দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রেতার নাইকো শেষ। সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগবসন। দিগবসন অর্থাৎ মা নগ্নাবস্ত্রা, অর্থাৎ মায়ের দেহে কোনো রকমের কোনো বস্ত্র নেই। তো মা কালীকে কত সুন্দরভাবে এখানে ব্যক্ত করা হয়েছে। মা কালীর বলছে, মা কালীর রূপ দেখে স্বয়ং মহাকাল, যার হাতে মরণ এবং যার হাতে বাঁচন আমাদের সবার, সে পর্যন্ত বুক পেতে দেয়। কত সুন্দর না? এই গানটাই শুনেছি, বাকিগুলো আমার অতটা জানা নয়। মানে আমি শ্যামা সঙ্গীতের কথা বলছি। অবশ্যই আমার চেনা অনেক নজরুল গীতি আছে। বস বলো, পালাচ্ছিস কেন? দেখছিলাম আচ্ছা, আমার সাউন্ড শুনে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে। এবার বাকি কোনো কিছু বলছো কি? হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনের সময় তার নাম একটা দেওয়া হয়েছিল বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি। তুমি গায়ের জামাটা দিয়ে আসো, এসে বলো, আসো এসে বলো। এই তো এখানে আছে, এই যে পাঞ্জাবিটা। আমার বাপি বলতে চাইছে কিন্তু আসবে না। এ কি ধর, উল্টো পাল্টা মুখ করছিস কেন? তুই উল্টো পাল্টা মুখ করলি না? জিদ্দা গেলি তো? না, না, ওরকম করবে না। গাইজ, এটা আমার ছোট বোন, ওকে আমি অনেকবার শেখানোর চেষ্টা করি, বাট আমার জন্য মনে হলো যে একটা অন্যরকম এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছে, কারণ বেচারি শুধু মার খেয়ে গেল। সরি। আচ্ছা, কবিতাটা হচ্ছে, আসলে আমি কেন বললাম, কারণ আমরা এখানে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবিতা বলছি, কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। এইখানে যদি বনু এখন অন্যরকম এক্সপ্রেশন দেয়, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, তাই তো? এগুলো গ্রহণযোগ্য না, কারণ আমাদের প্রত্যেককেই সহ্য করতে হবে। অ্যাটলিস্ট পা ব্যথা হচ্ছে কি না, মানে পা ব্যথা সহ্য করতে হবে না, পাটা লম্বা করে রাখো, কিন্তু একটু সহনশীলতার সাথে বসতে হবে, শুনতে হবে। হ্যাঁ, আমরা তো গোটা 24 ঘন্টার মধ্যে কেমন 24 ঘন্টা বসছি? 24 মিনিট হয়েছে সব, তাও 24 মিনিটে কিন্তু আমরা অন ছিলাম না। আমরা প্রথম 10 মিনিট অনই ছিলাম না, আমরা আসলে অন্য জায়গায় কানেকশন করার চেষ্টা করছিলাম, তাই তো? আচ্ছা, এবার কবি কাজী নজরুল ইসলামের আমরা আরেকটা কবিতা শুনবো। এটা পুচকির পুরোপুরি জানা নেই, আমার জানা আছে, তবে আমার ঠোঁটস্থ নেই, তাই ভুল হলে তার জন্য আমি ফোনের হেল্প নিচ্ছি, যেখানে লিরিক্সটা রয়েছে সংকল্প। কবিতাটির নাম হচ্ছে সংকল্প। প্রথমেই বলে দিই, আমরা সংকল্প নিচ্ছি
প্রত্যেকে এখন এই সংকল্পটা প্রত্যেকটা যুগের বাচ্চারা নেওয়া উচিত, প্রত্যেকটা যুগের বাচ্চাদের নেওয়া উচিত, ঠিক আছে? তাদের শিশু, ওই প্রত্যেক যুগের শিশু, প্রত্যেক যুগের যুবক যুবতীদের নেওয়া উচিত, কারণ তাদের হাতেই দেশের ভবিষ্যৎ। তারা যদি ঘরের মধ্যে আটকা পড়ে থাকে, তাদের জ্ঞানের যদি একটা পরিকাঠামো ছোট হয়, তাদের জ্ঞানের যদি পরিসর ছোট হয়, তাহলে কিন্তু হবে না। আমাদের মনটাকে, আমাদের মস্তিষ্কটাকে অনেক ফ্রি রাখতে হবে, যাতে অনেক কিছু শিখতে পারি। যেমন আমি এখন তোমাকে বললাম, যেমন জানতে পারলাম তুমি ভুলে যাবে, তুমি করছিলে না, আমি তোমাকে সরি বললাম, আর তুমি যদি এখন মুখ ভেঙাতে বা জিভ দেখাতে, তাহলে তোমার জন্য সেটা ঠিক নয়। এটাও তোমাকে যেমন জানতে হবে, ঠিক সেরকমই এটাও জানতে হবে যে আর কি কি করা যেতে পারতো। তা সেইগুলো অবশ্যই তোমাকে যদি সেই ফ্রি স্পেসটা না দেওয়া হয়, তুমি জানতে পারবে কি? তাই তুমি করতে করতে, ভুল করতে করতে, সঠিক করতে করতে আস্তে আস্তে শিখবে। হ্যাঁ, তাই বদ্ধ করে থাকলে কি এই জিনিসটা শেখা সম্ভব বন্ধুরা? একদম নয়। তাই জন্য এই কবিতাটা এখানে ওই সময় দাঁড়িয়ে মানে যেগুলো আধুনিক, যে প্রযুক্তিগুলো আধুনিক, সেই আধুনিক প্রযুক্তিগুলোর কথা কবি তা আমাদের দেশের প্রত্যেকটা বাচ্চার কাছে ছড়িয়ে দিতে চাইছি। চলো আসো, সরে আসো, আমি কবিতাটি পড়ছি এবং তুমি শুনো, ঠিক আছে? এটা সংকল্প নিচ্ছে যে আমরা কি করব না, ঠিক আছে? এবার শোনো, এখানে বলছে কি সুন্দর ভাবে যে কি কি করবে না সেটা বলতে চাইছে, এবং কি কি করব। সংকল্প, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। একটা বুঝতে পারে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এই যে দেশের আর্মিরা, তারা নিজের ইচ্ছাতেই তো লড়তে যাচ্ছে, তারা জানে যে যুদ্ধে লড়তে গেলে তারা মরে যাবে, তাদের মৃত্যু বরণ করতে হবে, তারাও কিসের আশায়, এমন কিসের তাগিদে তারা যাচ্ছে। এক একটা দেশে তাদের নিজস্ব আর্মি আছে, তাই তো? এবং আমরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি কেন? হ্যাঁ, অন্য দেশ, ওই ইংরেজ দেশের লোকগুলো, ইংল্যান্ডের লোকগুলো কেন আমাদের দেশে এসেছিল শাসন করার জন্য? বুঝতে হবে তো। তার জন্য আমাদের নিজেদের দেশকেও জানতে হবে আর অন্য দেশের হিস্ট্রিটাও জানতে হবে, ঠিক আছে? অনেক দেশ আছে দেশে, পৃথিবীতে কিন্তু শুধু এদেশ আর বিদেশ বলে কোনো কথা নেই। ভারত, বিদেশ আর বাংলাদেশ বলে এই তিনটে দেশ নয়, আসলে অনেক দেশ আছে। এই প্রত্যেকটা দেশের ব্যাপারে জানা, সেই দেশগুলো আমাদের পৃথিবীর এই গ্রহ, পৃথিবী গ্রহতেই আছে। কারণ আমরা তো সৌরমণ্ডলে অনেক 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 গুলো মানে গ্রহ দেখেছি। কটা গ্রহ দেখেছি জানো? প্লুটোকে নিয়ে 9টা। আচ্ছা, কি কি? শুক্র, পৃথিবী, বুধটা কে বলবে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কারেক্ট। আর এরা কার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে জানো? সূর্য। সূর্য একটা নক্ষত্র, তাই তো? উঠে বসো। প্লুটো সূর্যের চারদিকে ঘুরছে না, হচ্ছে না, অটো অনেক দূরে রয়েছে আসলে। ও আসলে কার চারিদিকে ঘুরছে? আসলে ওটার ব্যাপারে একটা তথ্য আমাকে জানতে হবে। প্লুটো, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে প্লুটো সূর্যের চারদিকে ঘুরছে। পরে জানা যায় যে প্লুটো আসলে এতটাই দূরে রয়েছে যে টেন্ডেন্সি আছে যে প্লুটোকে অন্য কেউ নিয়ে নিতে পারে, অন্য কোনো মণ্ডলে, অন্য কোনো গ্যালাক্সিতে। ও আমাদের গ্যালাক্সিতে রয়েছে, অন্য কোনো গ্যালাক্সি না, অন্য কোনো নক্ষত্র মণ্ডলে চলে যাবে, বা ও অন্য কোনো নক্ষত্র মণ্ডল আর আমাদের নক্ষত্র মণ্ডলের মাঝখানে রয়েছে এইভাবে। তার জন্য, আর ও এতটাই ছোট যার জন্য ওকে ওই মানে বামন গ্রহ বলে দেওয়া হয়েছিল, আর তারপরে আমাদের 9টা গ্রহ থেকে সরিয়ে দেওয়া হয়। আর আমরা মানে সরিয়ে মানে কি, আমরা যে গুণিত সেই গুণটি থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা তো আর সেই ভগবান নয়, প্লুটো চল সরে যা এরকম করতে পারবো? প্লুটো যেখানকার সেখানেই আছে। আচ্ছা, যাই হোক, তা সেরকম অনেক অনেক বিশেষ জ্ঞান আমাদের দরকার। তাই আবার চলো শুরু করি। একটুখানি কবিতাটার মধ্যে জাস্ট সিপিং করার জন্য এটা ইন্ট্রোডাকশন ছিল। সংকল্প, কবি কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে,
দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে, কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাওয়ে চড়ে যায় চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, কোন বেদনার টিকিট কেটে চন্ডখোর ওই চীনের জাতি, এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠলো মাতি, আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে, তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি, কেমন করে মাঝ গগনে নিবলো গ্রিসের সূর্য বাতি, রইব নাকো বদ্ধ খাঁচায় দেখবো এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পূর্ব লুটে, পাতাল ফেরে মানে মাথা ফেরে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, পুরো বিশ্বের সব জিনিসটা আমি আমার হাতে দেখতে পারি যদি আমি বন্ধ করে না থেকে পুরো ভুবন পুরো বিশ্ব ঘুরে ঘুরে দেখতে পারি। তাই তো, ধন্যবাদ, নমস্কার। তা এই ছিল আমাদের কবিতা, মানে আমাদের নয়, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। চেষ্টা করেছি পড়ার, এবং পুচকি আমার বোনু ওকে একটুখানি কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে জানানোর চেষ্টা। আর অবশ্যই যখন আমরা এইরকম কিছু স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করি, এরকম কিছু ইন্সপায়ারিং মানুষদেরকে নিয়ে আলোচনা করি, সেটা অবশ্যই যখন আমাদের সামনের নেক্সট জেনারেশন বা আমাদের ভাই বোনেদের সামনে হয়, তখন কিন্তু তারা অনেক অনেক বেশি এক্সাইটেড অনুভব করে যে আরে তাই তো, এরকম এই লোকটা কে, আমি শুনবো জানবো, বা এই কবিতাটা আমি আরেকবার পড়বো। তো কিন্তু একবার হলো বাড়িতে এই কবিতাটা একবার শুনবে বা এই ভিডিওটা আরেকবার দেখবে, দেখে ওই কবিতাটা সত্যি যখন শুনবে ওর মধ্যে যথেষ্ট বোধ শক্তি আছে, ও কিছু তো বুঝবে, এবং বড় ও কিন্তু এই এই ধ্যান ধারণার মধ্যে একটুখানি প্রসেস করবে, তাই তো। আর এই ওপেন মাইন্ডেড হওয়া বা নিজের জ্ঞানটার পরিসর বিস্তার করা, আমি যা জানি সেটাই ঠিক, বইয়ের পাতায় যা লেখা আছে তার বাইরে কিছু নেই, স্কুলের সিলেবাসে যা আছে তার বাইরে কিছু নেই, এটা যে নয়, আসলে যে অনেক বেশি কিছু হয় শিখতে, শুধু সিলেবাস নয় তার বাইরেও অনেক কিছু আছে, জীবন সম্পর্কে জানতে গেলে আমাদের অনেক কিছু বুঝতে হয়, এক্সপিরিয়েন্স জানতে হয়, সেই জিনিসটা বোঝার জন্য কত সুন্দরভাবে কবি সংকল্প নিয়েছে, আর থাকবো না বদ্ধ করে, এবারে জগৎটাকে দেখতে হবে, তাই তো। তুমি সংকল্প নিলে তো, রামিস রামিস চলো তাহলে আসো, চলো চলো চলো, তাহলে এখানে এখানে একটু এগিয়ে আসো। তাহলে বন্ধুরা, ধন্যবাদ সকলকে, নমস্কার করে নাও। হ্যাঁ, সবাই সকলে কিন্তু প্রথমে মনে রাখো নিজে সেফ থাকার চেষ্টা করো, আর নিজের আশেপাশের লোকেদেরকে সেফ রাখার চেষ্টা করো, এমন ব্যবহার রাখো যাতে আশেপাশের লোকেরা তোমার উপরে ভরসা করে, তোমার নিজের লোকেরা তোমার উপরে ভরসা করে, আর সেই ভরসাটাই তোমার চারিদিকে একটা সেফটি সার্কেল ক্রিয়েট করবে। এরকম ভাবে যদি আমরা প্রত্যেককে নিজের চারিপাশে একটা সেফটি সার্কেল ক্রিয়েট করতে পারি, তাহলে এই সেফটি সার্কেলটা কি হবে, জুড়ে মার্জ করে একটা বড় গ্রেটার সেফটি সার্কেল তৈরি করবে, তাই তো। আর তবেই আমাদের একটা সুরক্ষিত এবং সুস্থ সমাজ তৈরি হবে, তাই তো। টাটা সকলকে, গুড নাইট, টাটা চিহ্নটা দিল।